পাকিস্তানের ফড়ফড়ানি বেড়ে গিয়েছিল, সেই ফড়ফড়ানি কমিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। পাকিস্তান বারবার বলছে আমরা মধ্যস্থতা চাই, পাকিস্তান বলছে আমরা প্রথমে কোনো অ্যাটাক করব না, কিন্তু আমরা ভারত কিছু করলে দেখে নেব ইত্যাদি। আর তার মাঝে মাঝে পাকিস্তানের দোসর হয়ে বাংলাদেশ, ছোট্ট দেশ বাংলাদেশ, ভারতের তৈরি করা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের কিছু ফড়ফড়ানি উচ্ছৃঙ্গে যারা সন্ত্রাসবাদীদের সমর্থন করে তাদের কথা বলছি, বাংলাদেশের সব ভাই বোনেদের কথা বলছি না। তারাও পাকিস্তানের হয়ে বারবার সওয়াল করছে পাকিস্তান নাকি বিরাট কিছু একটা করে ফেলবে, কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কাছে অস্ত্রশস্ত্র শেষ হয়ে যাচ্ছে, পাকিস্তানের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে চতুর্দিক থেকে ঘিরে ফেলে তারপর কখন ভয়ঙ্কর আক্রমণ হবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কিশলয়ের অগ্নিবাণে আজ পরপর ব্রেকিং নিউজ এবং তারপরে তার সঙ্গেই থাকবে ডিবেট। তবে প্রথমে একটি ব্রেকিং নিউজ উঠে আসছে, পিসিআর থেকে জানানো হচ্ছে প্রথমেই ব্রেকিং নিউজ। কোন ব্রেকিং নিউজ উঠে আসছে যদি আরও একবার কমান্ড দেওয়া হয় আমি আরও একবার দ্রুত নিতে পারবো। এই মুহূর্তে কোনো একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এই মুহূর্তে ডেভেলপমেন্ট, প্রথম ব্রেকিং নিউজ, ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে খুব বড় ব্রেকিং, ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমর আবদুল্লাহ আসছেন প্রধানমন্ত্রীর বাসভবনে, অর্থাৎ কাশ্মীরের মধ্যে বড় কিছু হতে চলেছে। এবার কি পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেটা নিয়ে নেওয়া হবে? এবার কি পিওকে ভারত ফেরত নেবে পাকিস্তানের থেকে? এই কাজ করতে হলে প্রথমেই ওমর আবদুল্লাহ স্থানীয় যে পরিস্থিতি সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করতে পারেন এবং টোটাল সিকিউরিটি যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে জম্মু কাশ্মীরে সেটার বিষয়ে আলোচনা হতে পারে। অত্যন্ত বড় খবর, পহেলগাঁও হামলার পরই প্রথমবার ওমর আবদুল্লাহর সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর বড় কোনো সিদ্ধান্ত হতে পারে, এবার কি সিদ্ধান্ত সেই নিয়ে আলোচনা চলবে, সেই নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে। পিওকে ফেরত আসতে পারে, প্রশ্ন উঠছে পিওকে ফেরত আসতে পারে কারণ ভারতের অধিকার, ভারতের জমি, ভারতের জায়গা যা পাকিস্তান শয়তানি করে বেআইনিভাবে দখল করে রেখেছে সেই জায়গা ফেরত নিতে চলেছে কি ভারত? আর কয়েক ঘন্টার মধ্যে, আর কয়েক দিনের মধ্যে প্রশ্ন থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আজকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন কি ভাষায় বলেছেন? ইংরেজি ভাষায়, কারণ গোটা বিশ্বকে বার্তা দিয়েছেন তিনি যে যারা সন্ত্রাসবাদ করে আর যারা তাদের সমর্থন করে তাদের দুমড়ে মুচড়ে মারবে ভারত। কি বলেছেন প্রধানমন্ত্রী শুনুন। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक firm and decisive action against terrorists and those who support them. कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक firm and decisive action against terrorists and those who support them. পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান বেআইনিভাবে যে কাশ্মীরের ওপর দখলদারি করেছে ভারত এক মিনিটে চাইলে টোকা মেরে পাকিস্তানের সমস্ত সেনা ভেনা কাদের বসিয়ে রেখেছে তাদের সরিয়ে দখল নিতে পারে। ভারত শুধু করে না, কারণ ভারত শান্তি চায়, ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু যখন পাকিস্তান তেদরামি শুরু করেছে, যখন ফড়ফড়ানি শুরু করেছে তখন ভারত ডিসাইসিভ অ্যাকশন প্রধানমন্ত্রী বলছেন, অর্থাৎ ভয়ঙ্করভাবে একটি যে কোনো পদ্ধতিতে হোক ভারত অ্যাকশন নিতে চলেছে। আর কোন পাকিস্তান, কে পাকিস্তান? পাকিস্তান লড়াই করবে ভারতের সঙ্গে। একবার দেখাই একটা ছবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এসেছিল বিটিং দ্য রিট্রিট করতে, খুব পা তুলে বিটিং দ্য রিট্রিট দেখেছেন তো ওয়াঘা বর্ডারে, সেই সময় কি হয়েছে দেখাই। এবার পাকিস্তানের সেনাবাহিনী এসছে বিটিং দ্য রিট্রিট, এই পড়ে গেল, পড়েই তো গেল। এই হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর স্কিল, পা তুলে মাথায় পা তুলতে গিয়ে ধরাম করে পড়ে গিয়েছে। কি করবে এরা? লড়াই করবে। ইনকো কাশ্মীর চাইয়ে, এদের কাশ্মীর চাই।
এদের কাশ্মীর চাই। পা মাথায় তুলতে গিয়ে ধরাম করে পড়ে গেল, আর এদের কাশ্মীর চাই। এই পাকিস্তান লড়াই করবে আর এদের বাংলাদেশ সাহায্য করবে। যে বাংলাদেশ, একদিকে বাংলাদেশ, সেই বাংলাদেশ যাদের জল নেই, কল নেই, ধোয়ার জিনিসপত্র নেই, কিছুই করতে পারে না, সেই দেশ সমর্থন করছে পাকিস্তানকে। যে পাকিস্তানের সেনা বিটিং দ্য রিট্রিট করতে এসেছিল, এরম রেগে গিয়ে এরম পা তুলতে গিয়ে মাথার ধরাম। সেই পাকিস্তান কি করে করবে? হ্যাঁ, পাকিস্তান এবার বুঝুক যে সময় এসেছে ভারতের সঙ্গে। ভারত হচ্ছে এই পাকিস্তানকে জন্ম দিয়েছে, ভারত বাংলাদেশকে জন্ম দিয়েছে, এবং সেই ভারতের দেওয়া, জন্ম দেওয়া পাকিস্তান এবং বাংলাদেশ যদি ভারতের কথা শুনে চলে তাহলে তো ভালো হবে। কিন্তু এই মুহূর্তে আরো বড় ব্রেকিং নিউজ আসছে যে পাকিস্তানের কাছে অস্ত্রশস্ত্র শেষ হয়ে গিয়েছে। একদিকে পাকিস্তানের সেনাবাহিনী পড়ে যাচ্ছে ধরাম করে, আরেকদিকে পাকিস্তানের কাছে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র নেই। পাকিস্তানের অস্ত্রশস্ত্রের ভান্ডার শেষ হয়ে গিয়েছে, বোমায় জং পড়ে গিয়েছে, বন্দুকে জং পড়ে গিয়েছে, বন্দুক চলছে না। বন্দুকের ভেতরে যে গুলি ছিল সেগুলো জং পড়ে গিয়ে বন্দুক থেকে বেরোচ্ছে না, বরঞ্চ গুলি চালালে উল্টে যে গুলি চালিয়েছে তার গায়ে গিয়ে গুলি লাগছে। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। পাকিস্তানের অস্ত্রশস্ত্রের ভান্ডার ফুরিয়ে গিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি যখন এসছে তখন পাকিস্তান নিজেদের অস্ত্রশস্ত্রগুলো পরীক্ষা করতে আরম্ভ করেছিল। পাকিস্তান যখন নিজেদের অস্ত্রশস্ত্র পরীক্ষা করতে আরম্ভ করে, পুরনো সব বন্দুক বোমা বের করে, তখন শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে একজন নাকি গুলি তাক করে গুলি চালিয়েছে, গুলি তার গায়ে এসে লেগেছে। এইরকম ভয়ঙ্কর অবস্থা থাকলে সেই দেশ যুদ্ধ করবে কি করে? আরে ভাই, যুদ্ধ করার জন্য অস্ত্র লাগে, মানুষ লাগে, স্কিল লাগে, কিচ্ছু নেই, আর পেটে খাবার নেই। ভারত বাণিজ্য পথ বন্ধ করে দিয়েছে, আর ভারত বাণিজ্য বন্ধ করাতে এবং ভারত সমস্ত পোর্ট বন্ধ করে দেওয়াতে গোটা পাকিস্তান একটা দ্বীপের মতো আটকা পড়েছে। একদিকে ভারতের আকাশপথ খোলা নেই, পাকিস্তানকে ঘুরে ঘুরে কয়েকশো মিলিয়ন ডলার প্রতিদিন ক্ষয়ক্ষতি হচ্ছে। ভারত বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ভারতের ওপর দিয়ে যে বাণিজ্য হতো সেটাও বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের কয়েক হাজার মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে প্রতিদিন। আর ভারত কি করছে? ধীরে ধীরে গোটা আরব মহাসাগর, ইন্ডিয়ান ওশান এলাকায় এমনভাবে একটা ব্লকের সৃষ্টি করছে, পাকিস্তান এবার ভাতে মরছে। শাহবাজ শরীফ, কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, সে কানে একটা হেডফোন পরে উঠতে পারছে না। একদিকে পুতিন বসে আছে, একদিকে শাহবাজ শরীফ, কানে হেডফোন পড়ছে, যতবার কথা বলতে যাচ্ছে হেডফোন খুলে যাচ্ছে। এই বয়স্ক একজন লোক, তিনি কিভাবে এইভাবে ভারতের সঙ্গে মোকাবিলা করবেন? এটা বাংলাদেশ এবং পাকিস্তানের দুই বন্ধু দেশ না, নিজেদের মধ্যে আলোচনা করে বোঝা উচিত। আজকের অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে আজকের আমার প্রশ্ন, পেট শুকিয়ে মরবে পাকিস্তান? আদৌ যুদ্ধ করতে হবে ভারতের? ভারত তো করবে যুদ্ধ। ভারতের একটা রাফাল যদি বাংলাদেশ বা পাকিস্তানের উপর চক্কর মারে তাহলে ওদের পাবলিক টয়লেটের বাইরে লাইন বেড়ে যায়, কারণ এমনি বাড়িতে বাথরুম নেই, যা করতে হয় পাবলিক টয়লেটে গিয়ে করতে হয়। আর ভারতের রাফালের আওয়াজ শুনে তখন পেটে মোচড় দেয়, তখন তারা পাবলিক টয়লেটের বাইরে গিয়ে লাইন দেয়। তো সেই রাফাল তো ব্যবহার করতে হবে কিনা সেটাই প্রশ্ন উঠছে, কারণ পাকিস্তানে বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে, সিন্ধ আলাদা হয়ে যাচ্ছে, পিওকেতে লোকে খেতে পাচ্ছে না। পাকিস্তানের এই মুহূর্তে টাকা নেই, বাণিজ্য হচ্ছে না, এয়ার স্পেস বন্ধ, আর যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলো জং পড়ে গিয়েছে, নতুন অস্ত্র আসছে না, বাকি সমস্ত দেশ চাপ দিচ্ছে। কি করে চলবে? কি করে এইভাবে একটা দেশ চলতে পারে? প্রশ্ন থাকছে। এরপর একটা ভিডিও আমি এর পরে দেখাবো, আমার অতিথিদের কাছে যাওয়ার পরে দেখাবো, এবং হাই ভোল্টেজ ডিবেটে চলাকালীন আমি পরপর ব্রেকিং নিউজ দেবো। সেখানে দেখা যাচ্ছে ভারত ড্রোনের মাধ্যমে পাকিস্তানের একদম কাশ্মীর হোক, পাকিস্তান হোক, যে জায়গাগুলোয় সন্ত্রাসীরা লুকিয়ে আছে একদম মানে তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও লুকোনোর জায়গা নেই। সেখানে পাকিস্তানের ড্রোন তো দূরের কথা, ওদের সেনাবাহিনী সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেইখানে ওরা কোথা থেকে লড়াই করবে স্যার? কোথা থেকে লড়াই করবেন আপনারা? আজকে শনিবারের এই স্পেশাল এপিসোডে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো এবং আমি আলোচনায় যাব। আমার সঙ্গে বাংলাদেশ থেকেও আমার প্রিয় ভাই থাকবেন, আরিফ বিল্লাহ, আমার প্রিয় ভাই আরিফ বিল্লাহ, আমজনতা দল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, তিনি থাকছেন। সালাউদ্দিন শোয়েব চৌধুরী থাকছেন সম্পাদক ব্লিটস। আমার দাদা সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, স্যার রিপাবলিক বাংলায় স্বাগত। অরিত্র দত্ত বণিক, অভিনেতা, আপনাকেও রিপাবলিক বাংলায় স্বাগত। আমি প্রথমে সত্যজিৎ ব্যানার্জির কাছে যাওয়ার আগে আমি একবার প্রথমে যাব সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে। সালাউদ্দিন স্যার,
আমি দেখছিলাম একটু আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি তারপর আমার ভাই আরিফ বিল্লার কাছে যাব। বিল্লা ভাই একটু সঙ্গে থাকবেন। সালাউদ্দিন স্যার, আমার কথা হচ্ছে পাকিস্তানের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা কথা হচ্ছে বাচ্চা কাচ্চারা যেগুলো বলে থাকে যে যুদ্ধ হোক, যুদ্ধ হোক, গুলি মারো, যুদ্ধ হোক, কিন্তু ডিপ্লোম্যাসি তো সেভাবে কাজ করে না। ডিপ্লোম্যাসি বড়দের জিনিস, বাচ্চারা সেটা বোঝে না। ডিপ্লোম্যাসি একটা বুদ্ধির জিনিস, স্নায়ুর জিনিস। সেই ডিপ্লোম্যাসিতে দাঁড়িয়ে স্যার বাংলাদেশের মধ্যে বসে থাকা কিছু লোক লাফালাফি করছে কি ভারত তো অ্যাটাক করতে পারলা না ইত্যাদি বলছে সোশ্যাল মিডিয়ায়। সেই কথাগুলো আমি দেখছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে, আমি এক্স ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ স্যারের কাছে যাওয়ার আগে আমি প্রথমে আপনার কাছে যাচ্ছি সালাউদ্দিন স্যার, যে ভারত যেভাবে গোটা বাণিজ্য পথ বন্ধ করে দিল, অর্থাৎ ভারতের সঙ্গেও বাণিজ্য করতে পারবে না পাকিস্তান, আর ভারতের মাটি ব্যবহার করেও বাণিজ্য করতে পারবে না পাকিস্তানের, ডেইলি কয়েক হাজার মিলিয়ন ডলারের ক্ষতি হবে। এগুলোর কি দরকার ছিল? বন্ধুত্বের হাত বাড়িয়ে শান্তিপূর্ণভাবে থাকলে দুটো দেশ, বাংলাদেশ পাকিস্তান ভারতের সঙ্গে, তাহলে তো জিনিসটা এলাকাটা কত শান্তিপূর্ণ থাকতো না। কেন পায়ে পা লাগিয়ে এভাবে ঝগড়া করা, কেন সন্ত্রাসবাদ করা, বলুন দাদা। অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই। দেখুন, পাকিস্তানের অবস্থাটা হয়েছে এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি। পাকিস্তান এখন যেই পথে হাঁটতে শুরু করেছে, আমি নিশ্চিত এই বছরই পাকিস্তান নামে আর কোনো দেশ থাকবে কিনা পৃথিবীর মানচিত্রে, এটা আমার সন্দেহ আছে। এবং আপনি যেটা বলেছেন গোলাবারুদ নেই পাকিস্তানের, এটা আরেকটা কারণ হলো গত 2 বছর ধরে পাকিস্তান ইউক্রেনে অস্ত্র বিক্রি করছে, এবং ইউক্রেনে অস্ত্র বিক্রি করার কারণে ওদের অস্ত্রের মজুদ এরই মধ্যে অনেক কমে গেছে, এমন কমে গেছে যে ওদের এখন নতুন করে যুদ্ধ করার মতন অস্ত্রশস্ত্রের যথেষ্ট মজুদ নেই। আর টাকা পয়সা তো নেই। পাকিস্তান, আপনিও জানেন, আমি জানি, আমরা সবাই জানি যে একটা ভিক্ষা করার বাটি লাগে, সেই বাটিটাও নেই এমন এক ভিখারিদের। এখন এই অবস্থায় আপনি যেটা বলছিলেন, আমি একটু এর সাথে অন্য একটা বিষয় যোগ করব, যে বাংলাদেশের কিছু লোক ওই হাতি ঘোড়া গেল তল, ইঁদুর বলে কত জল। একটা লোক আছে মেজর জেনারেল ফজলুর রহমান, সে বলেছে যে ভারত যদি পাকিস্তান দখল করে তাহলে সে 7 রাজ্য মানে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে ফেলবে। তো এই সমস্ত অর্বাচীন কথাবার্তা ইউনুস এবং ইউনুসের সাথে যে লোকজন ওরা বলে, কিন্তু এই অর্বাচীন কথার পেছনে অন্য একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ইউনুস চাইছে এবং ইউনুসের জঙ্গি সাথীরা চাচ্ছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যে কোনোভাবেই হোক একটি প্রক্সি যুদ্ধে ঠেলে দেয়া বার্মার সঙ্গে, আরাকান আর্মির সঙ্গে। এবং আমার অনেক খারাপ লাগছে এখন আমার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার ভাইদের জন্য, সৈনিক ভাইদের জন্য, যে ওনাদের স্ত্রীরা বিধবা হতে যাচ্ছেন, ওনাদের সন্তানেরা যারা আমার সন্তানের মতো তারা অনাথ হতে যাচ্ছে, তাদের স্ত্রীদেরকে বৈধব্যের দিকে ঠেলে দিচ্ছে ইউনুস, তাদের সন্তানদেরকে অনাথ হওয়ার দিকে ঠেলে দিচ্ছে ইউনুস। বাংলাদেশের বিরুদ্ধে আজ পাকিস্তানের দালাল ইউনুস, জঙ্গি রাজ ইউনুস এমন এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। পাকিস্তান ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাওয়া উচিত। পাকিস্তানের ধ্বংসের সাথে সাথেই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমি কায়মনোবাক্যে চাচ্ছি পাকিস্তান ধ্বংস হোক, পাকিস্তান ধ্বংস হোক, পাকিস্তান ধ্বংস হোক। পাকিস্তানের সাধারণ ধ্বংস হয়ে যাবে দাদা, আপনারও কোনো ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করতে শুধু কি বন্দুক, গুলি বন্দুক লাগে? ধ্বংস করতে একটা দেশ তো টাকা পয়সা দিয়ে চলে, খাবার লাগে, রিসোর্স লাগে। আমি আরিফ বিল্লার কাছে একবার যাব। আরিফ বিল্লা, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি আমার ভাইয়ের মতো বাংলাদেশে আপনি রয়েছেন, আপনাকে অনেক শুভেচ্ছা। আরিফ, আমার প্রশ্ন হচ্ছে, বিল্লা, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে লড়াই করে 1971 সালে পাকিস্তানের খান সেনাদের ফেরত পাঠিয়েছিল। সেই ইতিহাস, গর্বের ইতিহাস শুনে আপনারও বুকে গর্ব জাগে, আমারও বুকে গর্ব জাগে। আমরা খুব আনন্দের সঙ্গে সেই ভাই ভ্রাতৃত্বের ইতিহাসের কথা মনে করি। বাংলাদেশের মধ্যে বসে থাকা কিছু ব্যক্তি আছে যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে। আজকে তাদের একটু একদম নিন্দা করুন তো, বসে তাদেরকে বলে দিন যে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব কখনো ভাঙবে না। আজকে আরিফ বিল্লা বসে তাদেরকে চেতাবনী দিয়ে দিক, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিক যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব সব সময় থাকবে, এই পাকিস্তান ধ্বংস হবে। বলুন আরিফ বিল্লা। দাদা কেমন আছেন আপনি? খুব ভালো দাদা। তাই আমিও অনেক ভালো আছি, বুঝছেন। আপনি তো আমার ভাই, আপনি তো ভালোই থাকবেন, আপনি ভালো থাকবেন না কেন? আপনাদের তো আমরা ভালো রেখেছি দাদা, বলুন। তাই নাকি দাদা?
হাসতে মন যাচ্ছে বুঝছেন, গত কয়েকদিন আগে আপনাদের বিএসএফ বাংলাদেশের ত্রিপুরাতে যেভাবে বিজেপি মার খেয়েছে সেটার কথা বলছেন? না, ওটার কথা আমি বলছি না, আমি পাকিস্তানের কথা বলছি। যেভাবে আপনার আর আমার পায়ে ধরে বন্ধুত্বের কথা ক্ষমতায় বলছি এলো, দাদা। খুব ভালো লেগেছে দাদা, আরিফ দৃশ্যটা খুব সুন্দর ছিল। বিল্লাহ, জি দাদা, আপনার আর আমার বলুন দাদা, বন্ধুত্বের আমি কথা বলছি, শুনছি। বলুন পাকিস্তানের একটু নিন্দা করুন দেখি। পাকিস্তানের নিন্দা আপনি বললে তো করবো না। সে আপনি যদি পাকিস্তানের অন্যায় করে নিন্দা থাকে, করবেন না? তাহলে তার অন্যায়ের কথা আপনার বলবো। পূর্বপুরুষদের, তাদের মায়ে বোনেদের ধর্ষণ করেছে এই খান সেনারা, আপনি নিন্দা করবেন না? হ্যাঁ, আপনি তো আপনার ভারত 52 বছর যাবত আমার দেশের জনগণকে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, তাহলে আমি কি আপনার ভারত? নিন্দা করবো না? ভারত আপনাদের জন্ম দিয়েছে তাই তো। বিল্লাহ ভাই। তাই নাকি? হ্যাঁ ভারত বিল্লাহ ভাই, কিন্তু আমরা জন্ম দিয়েছি, ভারতকে আপনারা বিশ্বাস জন্ম হয় না দিয়েছেন। দাদা? তাই তো। পাগল, সব পাগল। পাগল। আচ্ছা বিল্লাহ, আরিফ বিল্লাহ, আলোচনায় আসি। আমি বলছি পাকিস্তান এই মুহূর্তে, আপনারা এইখানে বাংলাদেশের তরফ থেকে আমি বলছি এই রিজিয়নে শান্তি প্রতিষ্ঠা করা খুব জরুরি। যদি একটা যুদ্ধ হয় তাহলে আপনিও মরবেন, আমাদের ভারতেও ভারতীয় সেনাবাহিনীদের অনেক ক্ষয়ক্ষতি হবে, বাংলাদেশেও হবে, পাকিস্তানেও হবে, সেটা দরকার নেই। আমরা বড়দের মতো কথা বলি। এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসবাদ নির্মূল করা খুব প্রয়োজন। আপনারা বাংলাদেশের তরফে এরম বার্তা যদি দিতে থাকেন যে আপনাদের কেউ ইউনুসের ক্লোজ কেউ যদি বলে যে আমরা উত্তর পূর্বকে দখল করে নেব, এইসব কথা বলে কি লাভ বলুন? এগুলো বেকার ইনস্টেবিলিটি হয়। আপনি একটু নিন্দা করুন, আজকে নিন্দা করুন, চলুন। দাদা, আপনার কি ওই আত্মবিশ্বাস আছে আপনি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালে জয়ী হবেন? পাকিস্তানের সাথে যুদ্ধ তো চলছে, আপনি জানেন না? পাকিস্তান খেতে পাচ্ছে না, পাকিস্তানের বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে, খবর দেখেন, ফোনে ইন্টারনেট আছে, আপনাদের ওখানে কাজ করে, স্টারলিং তো এখন আসেনি, কাজ শুরু করেছে। আমি জানি টাকা পয়সা কম আছে, ইলেকট্রিসিটি থাকে না, আপনাদের ফোনে চার্জ দিতে অসুবিধা হয়। আপনি বললে আমি কাগজে প্রিন্ট আউট করে আপনার বাড়িতে পার্সেল করে দেবো, খবর দেখেন। আপনি বলুন, আলোচনায় আসুন। পাকিস্তানের সন্ত্রাসবাদ নির্মূল করা প্রয়োজন কিনা? আরিফ বিল্লাহ ভাই, আমার সোনা ভাই, বলুন। পাকিস্তানের সাথে আপনারা যুদ্ধে তো পারবেন না, হেরে যাবেন। পাকিস্তানের সাথে যুদ্ধ যে চলছে দেশটা আরিফ বিল্লাহ সোনা মাত্র- ভাই, আমার কথা বলুন। আপনারা নিন্দা পারবেন না তো ভাই, অযথা নিন্দা কেন করবেন মার ভাই, খাচ্ছেন? ভাই নিন্দা করবেন কয়েকদিন ভাই। পর পর লাগতে যান আর ভাইয়া, নিন্দা করবেন পেদানি ভাইয়া। খেয়ে আবার ভারতে ফিরে আসেন কেন ভাই? আরে আমরা ভাইয়া, চাই তো আপনার মার পাকিস্তানের না খান। সন্ত্রাসবাদকে ভারত যুদ্ধ করবে কিনা ছেড়ে দিলাম, পাকিস্তানের সন্ত্রাসবাদের জন্য বাংলাদেশের আপনাদের ক্যাফেতে গিয়ে গুলি চালানোর কথা 2016 অরিত্র, কি ক্যাফেটার নাম ছিল, ক্যাফেতে গিয়ে গুলি চালিয়ে ইয়ে করলো, মারলো যে সালাউদ্দিন সাহেব, কোন ক্যাফেতে গিয়ে 2016-তে মারলো আপনাদের বাংলাদেশিদের পাকিস্তানি সন্ত্রাসবাদীরা? সালাউদ্দিন সাহেব তখন ঘুমিয়েছিলেন, উনি না বলতে না, পারবেন। সালাউদ্দিন সাহেব একদম জেগেছিলেন, আপনি তখনও জন্মাননি, হয়তো আপনার বয়স ছোট। সালাউদ্দিন সাহেব বলুন। সালাউদ্দিন সাহেব বাংলাদেশের 2016 সালে নাগরিক না। হলিয়াডিদানে আর 1971 সালে হ্যাঁ। এই সমস্ত আরিফ বিল্লাদের মতো অর্বাচীন লোকদের সঙ্গে কথা বলা তো উচিত না। অর্বাচীন না, উনি মাদেরকে baby। নির্যাতন করেছে পাকিস্তান, আমার মাদেরকে, আমার 30 লাখ শহীদ মানুষকে সালাউদ্দিন সাহেবকে ভারতের শহীদ নাগরিকত্ব করেছে দিয়ে দেন। পাকিস্তান। এখন সেই পাকিস্তানি সালাউদ্দিন সাহেব প্রকৃত বাংলাদেশীর মতো কথা বলছে। এক মিনিট, আরিফ বিল্লাহ, আসছি আপনার কাছে। পাকিস্তানের কুকুর। জি জি এই জি, আরিফ বিল্লাহদের সালাউদ্দিন মতো সাহেবকে লোক বাংলাদেশি ভারতের নয়, নাগরিকত্ব দিয়ে এদেরকে দেন। পাকিস্তানে পাঠিয়ে দেওয়া শেখ উচিত। হাসিনাকে এরা দিয়েছেন, পাকিস্তানের শেখ দালাল, হাসিনার এরা চাচাতো ভাইকে পাকিস্তানের দিয়েছেন, কুকুর। এই সালাউদ্দিন সমস্ত সাহেবকে পাকিস্তানের কুকুর, ভারতের নাগরিকত্ব যাদের দিয়ে দেন। লাজ লজ্জা নেই, 30 লাখ শহীদের কথা অস্বীকার করে, পানি আমার দেন। 5-6 লাখ মা দাদা, বোনের ইজ্জতের সালাউদ্দিন কথা সাহেবকে অস্বীকার পানি করে, দেন। এই গলা সমস্ত শুকিয়ে যাচ্ছে, কুলাঙ্গার, চিল্লাপাল্লা এই সমস্ত করছে। কুলাঙ্গারদেরকে অসুস্থ, বাংলাদেশ থেকে উনি অসুস্থ। অচিরেই আচ্ছা, বহিষ্কার এক সেকেন্ড, করা সালাউদ্দিন হবে। সাহেব। ইউনূসের মতো আরিফ বিল্লাহ, আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, এক মিনিট, এই এক মিনিট, সমস্ত সালাউদ্দিন সাহেব আসি। পাকিস্তানের কুকুর টুকুরকে কেন অপমান করছেন সালাউদ্দিন সাহেব? আমি কুকুর খুব পছন্দ করি। এক মিনিট, আরিফ বিল্লাহ বাবু, আমি বলছি বিল্লাহ ভাই, কুকুর ছাড়া আর কোনো না না, কুকুরকে অপমান করবেন না প্লিজ সালাউদ্দিন সাহেব, অনিয়ার কুকুরকে অপমান করবেন না, ওদেরও ইয়ে আছে, রেসপেক্ট আছে। বিল্লাহ ভাই, এক মিনিট, বিল্লাহ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আবারও করছি আমি স্টুডিও গেস্টের কাছে আসার আগে। আপনারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের নিন্দা করতে পারবেন, হ্যাঁ কি না? আমি আবারও বলছি বিল্লাহ ভাই, সন্ত্রাসবাদ হয়েছে হ্যাঁ, পাকিস্তানে, আমরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের নিন্দা করি। ভারত যে সন্ত্রাসী আচরণগুলো করছে, এবার বলুন, প্রত্যেকটা সন্ত্রাসীর বিপক্ষে আমরা নিন্দা জানাই। এক সেকেন্ড, মার্কিন ভারতের এই যুক্তরাষ্ট্র, সন্ত্রাসী এক সেকেন্ড, কার্যক্রমের বিপক্ষে মার্কিন নিন্দা যুক্তরাষ্ট্র যে আমেরিকার দালাল হচ্ছে ইউনুস, সেই আমেরিকার যে ভারতের সঙ্গে যৌথ প্রেস রিলিজ, সেখানে লেখা আছে পাকিস্তান স্পন্সর্ড ইসলামিক টেররিজম। বলুন এবার, বলুন। ডক্টর ইউনুস কি আমেরিকার পাশায় কামড় দিয়েছে না যাকে ভারতের বাইডেন পাশায় কামড় বসিয়েছিল, দিয়েছে? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, কি? ডক্টর ইউনুস কি আমেরিকার পাশায় কামড় দিয়েছে না ভারতের পাশায় হ্যাঁ কামড় দিয়েছে? অবশ্যই, বলুন না। আমেরিকা বসিয়েছে ডক্টর ইউনুসকে। ডক্টর ইউনুস কোথাকার ডাক্তার, কিসের ডাক্তার উনি? গাইনোকোলজিস্ট। উনি ডক্টরেট কোর্স
উনি আচ্ছা, ডাক্তার বুঝতে না, পেরেছি। উনি ডক্টর। এক সেকেন্ড, আমার কথা আপনি হচ্ছে হয়তো পড়াশোনা কম করেছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদের আসলে বিরুদ্ধে কথা বাংলাদেশের বলতে এত পারবেন? ভালো আরিফ বিশ্ববিদ্যালয় বিল্লাহ আছে, পাকিস্তানের সেখানে সন্ত্রাসবাদের পড়াশোনা বিরুদ্ধে কথা বলতে দাদা, পারবেন? আমি আপনাকে পড়াশোনা সুযোগ করবেন। দেওয়ার জন্য আজকে ডক্টর দেখেছি আর ডাক্তারের গোটা মধ্যে বিশ্ব, পার্থক্য গোটা জানেন না। বাংলাদেশ, গোটা ভারতের ও মানুষ দাদা, দেখছে। শুনছেন না? আপনি আজকে পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিন্দা করে দিন, সবাই আপনাকে খুব ভালো বলবে। নিন্দা না করতে পারলে সবাই আপনাকেই সন্ত্রাসবাদী বলবে। কেন এটা করছেন অন এয়ারে? এরকম ভাবে নিজের প্রতি কেউ লজ্জা ডেকে নিয়ে আসে? বেবি হবেন না, আরিফ বিল্লাহ হন। দাদা। আরিফ বিল্লাহ বেবি নয় তো, আপনি দাদা শুনছো? বড় হয়ে গিয়েছেন। বলুন দাদা শুনছো? ও দাদা বলো ভাই, শুনছো? বল ভাই। আমি একটা কথা বলি, বাংলাদেশে অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের ঢাকা শিক্ষা বিশ্ববিদ্যালয় নামে একটা প্রতিষ্ঠান? বিশাল প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান একটু পড়াশোনা করে দাও। যে তুমি শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর থেকে এবং বেরিয়ে ভারতে ডাক্তারের আসার মধ্যে জন্য পার্থক্য অবৈধভাবে জানো না অনুপ্রবেশ দাদা। করে এখান থেকে একটু তোদের পড়াশোনা করে দাও। ছাত্রছাত্রীরা। এক মিনিট সঙ্গে থাকুন, ডক্টর এবং আমি ডাক্তারের আসি। মধ্যে এক মিনিট পার্থক্য যেহেতু জানো না, হোল্ড করুন, আমি তুমি আসি। একটু পড়াশোনা আমি করে এনাদের দাও। ডেকেছিলাম, আমি আরিফ বিল্লাহকে ডেকেছিলাম। অরিত্র এক মিনিট, অরিত্র আমি আরিফ বিল্লাহকে ডেকেছিলাম আজকে। আমি শুনতে চেয়েছিলাম যে বাংলাদেশ, যে বাংলাদেশকে, আমি সালাউদ্দিন সাহেবের মতো লোক রয়েছেন বাংলাদেশে, আর একদিকে হচ্ছে পাকিস্তানের এই পরপর টেরারিজম, পরপর সন্ত্রাসবাদ। আমি আরো ব্রেকিং নিউজ নিয়ে আসছি, এরপরেও ব্রেকিং নিউজ আছে আমার কাছে। আমার কথা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন কথা বলতে পারা যায় না? পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে কি হবে? আরিফ বিল্লাহকে পাকিস্তান তুলে নিয়ে চলে যাবে, বাঁশ ঢুকিয়ে দেবে কোথাও? আমার প্রশ্ন হচ্ছে কি, কেন ভয় পাচ্ছে, কেন, কি অসুবিধা? বলো তো। না দেখুন, লাস্ট এই জুলাই মাসের পর থেকে বাংলাদেশের সম্পূর্ণ অবস্থার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে এবং তাদের মাথায় কে উস্কানি দিয়েছে জানি না, যে পাকিস্তান হচ্ছে তাদের একদম ত্রাতা। এবং আমি আরিফ বিল্লাহ সাহেবকে মনে করাতে চাইব যে বাংলাদেশ যখন প্রথম স্বাধীনতা লাভ করলেন পাকিস্তানের থেকে, সেই তখন যে পাকিস্তানকে আপনারা এত বন্ধু, দোসর ইত্যাদি ভাবছেন, সেই পাকিস্তানের অফিসিয়াল যে চিঠিটা তারা ব্রিটেনকে পাঠিয়েছিল, সেই চিঠির ওপরে স্পষ্ট লিখে দিয়েছিল উইথ আটমোস্ট গ্রিফ, মানে পাকিস্তান অত্যন্ত দুঃখের সাথে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করছে। তার মানে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, এটা পাকিস্তান মেনে নিতে পারেনি। এটা আমার কথা নয়, অফিসিয়াল ডকুমেন্টসে লেখা রয়েছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রশ্নটা পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ এটা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং রক্তের রাজনীতি নিয়ে। ভারতবর্ষ কখনোই যুদ্ধ প্রমোট করে না, সন্ত্রাসবাদ প্রমোট করে না। যদি করতো তাহলে সাউথ এশিয়ান টেররিজম পোর্টালে আপনারা খুললেই দেখতে পেয়ে যাবেন, আরিফবাবু ওয়েবসাইট খুলে দেখে নিন যে পাকিস্তানের কতগুলো টেররিজমের খবর রয়েছে আর ভারতবর্ষের কতগুলো টেররিজমের খবর রয়েছে। আর এই যে প্রশ্নগুলো এখন হচ্ছে, বাংলাদেশ থেকে দিনের পর দিন ধরে ক্রমাগত ফেক কারেন্সি, ফেক ফরেন কারেন্সি কনস্ট্যান্টলি আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে। সেইটা বহুবার একের পর এক এনআইএ কিংবা বাংলার এসটিএফ এইগুলো নিয়ে আমরা করেছি, আমরা অপারেশন করেছি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আজকে পাকিস্তানকে যে জায়গায়, আচ্ছা আরিফ বাবু, আপনাদের ভোটটা হচ্ছে না কেন? আপনাদের ভোট হচ্ছে না কেন? ভোট কোথায়? ডিসেম্বরে ভোট হওয়ার কথা ছিল, মে মাসে চলে এসেছি, ভোট কোথায়? আপনি ইউনূস সাহেবকে বলুন ভোটটা করাতে। আপনি ইউনূস সাহেবকে ভোটটা করাতে বলুন। একটি মিথ্যাবাদী ইন্টারিম গভর্নমেন্ট, যার নিজেদের মধ্যেই ঝামেলা লেগে গেছে। এক একদিন এক একজন সমন্বয়ক দেখে চলে যায়। সমন্বয়কদের নাকি আইফোন দেওয়া হচ্ছে। একটা দেশে সাধারণ মানুষ খেতে পায় না, আলু পটলের দাম আকাশ ছোঁয়া, তেল অ্যাফোর্ড করতে পারা যাচ্ছে না, মানুষ না খেয়ে মরছে, আর নোটিশ বেরোচ্ছে সমন্বয়কদের হাতে আইফোন। 63টা গাড়ির কনভয়। আগে দেশের মানুষদেরকে খাবার পৌঁছে দিতে হবে। আরিফবাবু এটা বোঝার চেষ্টা করুন, আইফোন নিয়ে রাজনীতি করার দরকার নেই। আর পাকিস্তানের হয়ে কথা বলার আগে, হ্যাঁ পাকিস্তানকে ওনাদের খুব ভালো লাগছে এখন, তার কারণ যত বেশি সন্ত্রাসবাদ প্রমোট হবে, কারণ বাংলাদেশ তো শেখ হাসিনাকে সরানোর পরে তো সন্ত্রাসবাদীদেরকে জেল থেকে ওয়েলকাম করে নিয়ে এসছে। সেই কারণে এখন পাকিস্তানদেরকে খুব ভালো লাগছে, কারণ জঙ্গি জঙ্গি ভাই ভাই এরকম একটা সম্পর্ক তৈরি করতে হবে, এরকম একটা জায়গায় চলে এসছে। বিল্লাহ বেবি এক সেকেন্ড, একটু পরে আসছি। বিল্লাহ বেবি হোল্ড, আসছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতবর্ষ কেন যুদ্ধ করে না, যুদ্ধে পারবে না, এই সমস্ত প্রশ্ন হাস্যকর। এর কোনো উত্তর আমি দিতে চাই না, তার কারণ কিছুদিন আগেই একটা মক ড্রিল আয়োজন করেছিল পাকিস্তান, যে সেনাদের শক্তি প্রদর্শন করার জন্য। সেখানে সেনা ড্রিলটা শুরু হয়েছে, তারপরেই দেখা যাচ্ছে গাড়ি নিয়ে, গাড়িটা ব্রেক করতে গিয়ে গাড়ি বিকল হয়ে সেনাসহ গাড়ি উল্টে পড়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় জং ধরা কোথাকার যন্ত্রপাতি, সেই নিয়ে এত আলোচনা। দ্বিতীয় কথা, ভারতবর্ষ কি করবে বলে দিচ্ছি, ট্রেড রুট বন্ধ করেছে, পরের পদক্ষেপটাও বলে দিচ্ছি, সেইটা নিয়েও কান্নাকাটি শুরু হয়ে যেতে পারে বাংলাদেশের। এই মুহূর্তে ভারতবর্ষের পরবর্তী স্ট্র্যাটেজি হচ্ছে পাকিস্তানকে এফএটিএফ এর গ্রে লিস্টে নিয়ে আসা। গ্রে লিস্টে নিয়ে আসার কারণটা হচ্ছে যে পাকিস্তানের নিজের লোকেরা মন
মন্ত্রীরা তার আমলারা স্বীকার করছে যে ব্রিটেন এবং আমেরিকার দালালি করে তারা টেররিজম স্পন্সর করে এসছে। ফলে আজকে যদি এফএটিএফ এর গ্রে লিস্টে চলে আসে তাহলে আইএমএফ এর থেকে কোনো লোন পাবে না, কোনো ইনভেস্টমেন্ট আসবে না, না খেয়ে মরবে আজকে ওখানকার মানুষজনের অর্থনৈতিক সংকট। অরিত্র, আমি আবার আসছি, আমি স্যারের কাছে যাওয়ার আগে আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসছে। ভারতের এয়ার ডিফেন্সের জন্য নতুন সিস্টেম আসছে, আরো উন্নত সিস্টেম আসছে। আমি ব্রেকিং নিউজ নেব দ্রুত, তারপর আমি স্যারের কাছে আসি। এই মুহূর্তে বিগ ব্রেকিং, আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনার অত্যাধুনিক অস্ত্রের জন্য টেন্ডার। ভারতীয় সেনার নয়া এয়ার ডিফেন্সের জন্য টেন্ডার। শত্রুপক্ষের হামলা ব্যর্থ করবে এই এয়ার ডিফেন্স। 48টি লঞ্চার, 85টি মিসাইলের বরাদ দেওয়া হয়েছে। মেক ইন ইন্ডিয়া তৈরি হচ্ছে সমরাস্ত্র। বিগ ব্রেকিং, কিশলয়ের অগ্নিবাণে অত্যাধুনিক অস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম আরও উন্নত হচ্ছে ভারতের। অর্থাৎ কেউ মিসাইল হামলা করার চেষ্টা করলে মুহূর্তের মধ্যে সেই মিসাইল ধ্বংস করে দেওয়া হবে। ব্যাক টু ব্যাক আরও একটা ব্রেকিং, পাকিস্তান থেকে আসবে না কোনো চিঠি বা পার্সেল ভারতে। এরপরে ব্যাক টু ব্যাক নেব, এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী হয়েছে। বিগ ব্রেকিং, পাকিস্তান থেকে ঢুকবে না চিঠি পার্সেল, ডাকযোগে পাঠানো যাবে না কোনো চিঠি পার্সেল। বিজ্ঞপ্তি ভারতীয় যোগাযোগ মন্ত্রকের। পাকিস্তান একদম কোন ঠাসা, দীর্ঘ আলোচনায়। আমি এই প্লাজমাতে একবার ভাইরাল ভিডিওটা নিতে বলবো। স্যার, আমি আপনাকে একটা ভাইরাল ভিডিও দেখাবো। এই প্লাজমাতে আমি নিতে বলবো, অরিত্রকেও দেখাবো। এবং ভাইরাল ভিডিওতে এই যে বড় বড় কথা বলছে আরিফ বিল্লাহ, যে পাকিস্তানকে আক্রমণের ক্ষমতা আছে ভারতের ক্ষমতা আছে, আরিফ বিল্লাহ যে কথা বলছে, পাকিস্তানের সেনাবাহিনীর স্কিল দেখাচ্ছি। অরিত্র একবার দেখো, আমি কাটতে বলবো অন এয়ার। এই হচ্ছে পাকিস্তানের সেনা, বিটিং দ্য রিট্রিট চলছে। পড়ে গেল। এই হচ্ছে ওদের স্কিল। ওরা বিটিং দ্য রিট্রিটে উঠে দাঁড়াতে না পেরে উল্টে পড়ে যাচ্ছে, মাথা থেকে টুপি খুলে পড়ে যাচ্ছে, তারপর আবার মাথা নাড়িয়ে করে কি একটা করছে, আবার বলছে আয়, যদি এপার থেকে যায় কি হবে। স্যার, এই হচ্ছে ওদের স্কিল। স্যার, আপনি ডেপুটি কমিশনার ছিলেন, কলকাতা পুলিশ এদেরকে কোনটা, কলকাতা পুলিশ এদেরকে কোনটা, কলকাতা সিভিক ভলেন্টিয়াররা তুলে ছুঁড়ে ফেলে দেবে স্যার। ও উঠে দাঁড়াতে পারে না পায়। আরিফ বিল্লাহ স্যার বলুন, আসছি আরিফ বিল্লাহ আপনার কাছে। সত্যজিৎ স্যার। ইয়েস কিশলয়, আজকে যে সাবজেক্টটা আপনি তুলে ধরেছেন সেটা কিন্তু মোস্ট ভাইটাল। দেখুন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের কিভাবে খুঁজে বার করবে এবং সময় এবং সুযোগ, এই দুটোই খুঁজছে কিন্তু সাউথ ব্লক। অর্থাৎ যেই সময় মতন এবং সুযোগটা যখন পাবে তখন তাদেরকে সামরিকভাবে আঘাত করা হবে, এটা সাউথ ব্লক খুঁজছে। কিন্তু তার জন্য কিন্তু ভারতবর্ষের সরকার বসে নেই। ভারতবর্ষের সরকার পাকিস্তানের মেরুদণ্ড, পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার জন্য তারা কতগুলো চুক্তি যেই ছিল, যেমন বাণিজ্য চুক্তিটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের আর কোনো বাণিজ্য হবে না। এবং আপনি তো জানেন, কালকেও আমরা বলেছি যে সিন্ধু যে জল, সেটা অন্তত সেই চুক্তিটাও আমরা বিরতিতে রেখেছি, অর্থাৎ তারা জলটাও পাবে না। অর্থাৎ পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তিটা যেটা ছিল সেটা ক্যান্সেল, এবং জলটাও পাচ্ছে না, সিন্ধু যে জল সেটাও পাচ্ছে না। কিন্তু যেটা সবচেয়ে বড় ভাইটাল সেটা হচ্ছে যে আমাদের যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যেটা, সেইটাকে তুলে ধরে বিশ্বের মধ্যে ওরা যেটা পেত, পাকিস্তান যেটা পেত, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে সেটা $700 কোটি, অর্থাৎ ৭৯,০০০ কোটি টাকা ওরা অর্থ সাহায্য পাচ্ছিল প্রতি 3 বছরের চুক্তি হয়েছিল 2024 সালে। এখন সেটা ভারতবর্ষের সরকার বৃহৎ শক্তির কাছে এই উদাহরণগুলো তুলে রেখেছে যে তাহলে যদি তারা এই জঙ্গিবাদের প্রসারই করে এই টাকা দিয়ে, এই যে ৫৯,০০০ কোটি টাকা, $700 কোটি যেটা পাবে, সেটা দিয়ে তারা পাকিস্তানের জনগণের কোনো কাজ করবে না, সেটা দিয়ে কোনো হাতের ব্যবস্থা করবে না, পাকিস্তানে অর্থনৈতিক ব্যবস্থা কিছু করবে না। তারা এটা নিয়ে সন্ত্রাসবাদকে সাহায্য করার জন্য তারা এই $700 কোটি লাগাবে। এইটাকে তুলে ধরেছে অলরেডি ভারতবর্ষের সরকার ইন্টারন্যাশনাল ফোরামে, যে তারা যেন এই $700 কোটি না পায়। অর্থাৎ মানিটারি দিক থেকে তাদেরকে কোমর ভেঙে, একটা দেশের কে শুধু সামরিকভাবে বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, এটা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। তাদেরকে এই অর্থনৈতিকভাবে তাদের কোমর ভেঙে দেওয়া। আপনিও তো জানেন। উত্তর দেওয়ার চেষ্টা করছে দ্রুত আরিফ বিল্লাহ 5 সেকেন্ডে, তারপর আবার স্যারের কাছে আসবো, তারপর আপনার কাছে আসবো। আরিফ বিল্লাহ কি বলছেন? বিল্লাহ জি, আমি বলছিলাম আগে নিজের দেশের দিকে তাকান। নিজের দেশের জনগণ রাস্তাঘাটে হাগে,
তারা খেতে পারে কি না, ভাষা, তাদেরকে নোংরা আগে ভাষা, এই খাওয়া। শিক্ষা, অন্যের এই দেশের হচ্ছে দিকে শিক্ষা। আপনার অন দিতে এয়ার হবে আনা না। যায় না। আবার অডিও নাও, বলুন। আগামী 9 তারিখে 9th মে একটা খবর আমি বলছি আপনাদের, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তারা $130 কোটি তারা সাহায্য চেয়েছিল জলবায়ুকে সাহায্য করার জন্য পাকিস্তানের। কিন্তু দেখা যাচ্ছে যে এই $130 কোটি যেটা আন্তর্জাতিক ফান্ড থেকে পাবে, সেটা কিন্তু এই যুদ্ধের অস্ত্র কেনার জন্য এবং ভারত জঙ্গিবাদকে প্রসার করার জন্য তারা সেই কাজটাকে লাগাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পাকিস্তান কোনো সময়, যতদিন পর্যন্ত পাকিস্তান কথাটা থাকবে ততদিন পর্যন্ত সন্ত্রাসবাদকে বন্ধ করা যাবে না। সন্ত্রাসবাদকে যদি বন্ধ করতে হয় তাহলে পাকিস্তানেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে, পাকিস্তানের তাদেরকে টোটাল বিশ্বর থেকে আলাদা করে দিতে হবে। অলরেডি কিন্তু বিশ্বর থেকে অলরেডি আলাদা হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে 2-1টা ছোট ছোট কান্ট্রি বাদ দিয়ে পাকিস্তানকে এখন কেউ সাহায্য করছে না, এবং যত বৃহৎ শক্তি আছে তারা কিন্তু প্রত্যেকে ভারতবর্ষের পাশে আছে এবং ভারতবর্ষকে সাহায্য করছে। পাকিস্তানের পাশে আছে স্যার সোমালিয়া, উগান্ডা, এইসব তুরস্ক যেসব আছে, যেগুলোর কোনো চিহ্ন গোটা ইন্টারনেট আন্তর্জাতিক মানচিত্রে তাদের খুব ছোট ছোট দেখানো হয়, এবং তারা বেসিক্যালি তারাও কিন্তু সেই জঙ্গিবাদের প্রসারের জন্য বিখ্যাত। সুতরাং আজকে যেটা আমার বক্তব্য, প্রথম আমি তো অবাক হচ্ছি যে আরিফ বিল্লার মতন এইরকম একজন, মানে যাকে বলে স্টুপিড নাম্বার 1, তাকে কিভাবে এই আর বাংলার মতন, যেটা ভারতবর্ষের একটা প্রসিদ্ধ চ্যানেল, কোটি কোটি লোক এই দর্শকরা দেখছে, এই আরিফ বিল্লার মুখ দেখার পর তারা তো হাসবে যে বাংলাদেশে এইরকম একজন মূর্খ লোক, তাদেরকে কিভাবে তারা চ্যানেলে আসছে। স্যার পার্সোনাল অ্যাটাক, আমজনতা দলের যেটা বলার কথা, সেটা আসল কথা হচ্ছে। আরিফ বিল্লাহ আসি আপনার কাছে। আরেকটা কথা হচ্ছে সাইবার অ্যাটাক। আমি কালকেও বলেছি, আজকেও বলছি, আসল অ্যাটাক হচ্ছে বিল্লাহ ভাই, একটু দাঁড়ান, আমি বলছি সাইবার অ্যাটাক করে পাকিস্তানকে ভেঙে দিতে হবে। কারণ পাকিস্তানের প্লেন চলবে না, ট্রেন চলবে না, ব্যাংক চলবে না, শেয়ার বাজার বসে গেছে, প্রত্যেকটা জায়গায় অ্যাটাক করে এই সাইবার অ্যাটাকের মাধ্যমেই হবে। শুধু কাকে বোমা ফেললে হবে না, এই অর্থনৈতিকভাবে এবং সাইবার অ্যাটাক দিয়ে পাকিস্তানকে নরেন্দ্র মোদী এবং ওমর আব্দুল্লাহর বৈঠক শেষ হয়ে গিয়েছে। বিগ ব্রেকিং, পাহেলগাঁও হামলা নিয়ে বৈঠক হয়ে গিয়েছে। মোদী এবং ওমর আব্দুল্লাহর মোদীর বাসভবনে সাক্ষাৎ হয়েছে, জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে এবং কোনো বড় সিদ্ধান্ত হয়েছে। এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে জল্পনা চলছে, কারণ ওমর আব্দুল্লাহ প্রধানমন্ত্রী প্রথম বৈঠক করলেন এবং এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, বৈঠক শেষ হয়েছে এবং তার সঙ্গে আমি অরিত্র যে ছবিটার কথা বলছিল সেই ছবিটাও দেখাবো, আরও ব্রেকিং নিউজ আছে সেইগুলোও দেবো। আমি একবার যাব সালাউদ্দিন সাহেবের কাছে যাব, তারপর আমি আছি, প্রত্যেকের কাছে দুটো একবার করে যাব, তারপর আরিফ বিল্লাহ, অরিত্র এবং স্যারের কাছে আরও একবার যাব। সালাউদ্দিন স্যার আপনার কাছে আসি। স্যার, ওমর আব্দুল্লাহর সঙ্গে প্রধানমন্ত্রী ভারতের বৈঠক করছেন, ভারতের প্রধানমন্ত্রী আজকে আবারও বার্তা দিয়েছেন। আরিফ বিল্লাহ এইসব কী সব দেখাচ্ছে, এগুলো বন্ধ করুন। আরিফ বিল্লাহ এগুলো বন্ধ করুন, আপনার মুখ দেখান। আপনার মুখ দেখাতে লজ্জা পেলে ফোনটা সরিয়ে দিন। আপনার মুখ দেখাতে লজ্জা না থাকলে মুখটা দেখান, আপনার মুখটা ভালো দেখতে। আমি আপনাকে বলছি, আপনি আমার ভাইয়ের মতো, বিল্লাহ বেবি, মুখ দেখান, ফোন নয়। সালাউদ্দিন সাহেব আপনার কাছে আসছি। ভারতের প্রধানমন্ত্রীর বার্তা, পরপর বার্তা আসছে এবং বাণিজ্য ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে সামরিক ক্ষেত্রে একের পর এক প্রস্তুতি নিচ্ছে ভারত, কিন্তু ওরকম তো হয় না। আরিফ বিল্লাহ হচ্ছে পারলে যুদ্ধ কি এরকম করে যুদ্ধ হয়? যুদ্ধ করে দেখেছে কখনো? বাড়িতে বসে এসিতে বড় বড় কথা বলছে, যুদ্ধ কিভাবে হয় এটা অনেক স্ট্র্যাটেজি লাগে, বড়দের বিষয়, বাচ্চাদের বিষয় না। স্যার বলুন দ্রুত। ধন্যবাদ। দেখুন কিশোর ভাই, যেটা সত্যজিৎ সাহেব বললেন যে পাকিস্তানে বিভিন্ন ভাবে যে টাকা পায় বিদেশ থেকে, এই সব টাকাই তারা সন্ত্রাসে খরচ করে। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি, এখানে অরিত্র বণিক ভাই আছেন এবং সত্যজিৎ সাহেব আছেন, যে পাকিস্তানি সেনাবাহিনীর অফিসাররা 47 সাল থেকে এই সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধের সময় পর্যন্ত এদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু যেই সোভিয়েত ইউনিয়নের জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র টাকা দিতে শুরু করলো পাকিস্তান সেনাবাহিনীকে, তখন থেকে পাকিস্তানের সেনাবাহিনীর অফিসারদের সন্তানরা সবাই বিদেশে স্কুলে পড়তে শুরু করলো এবং সেই সেনাবাহিনী অফিসারদের ফ্রান্সে, জার্মানিতে, আমেরিকাতে, ব্রিটেনে বাড়িঘর হতে শুরু করলো। তার মানে পাকিস্তান হয়ে গেছে, পাকিস্তানি মানুষরা এই সেনাবাহিনীর কাছে জিম্মি, ওরা জনগণকে এই সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়ে
এবং নানাভাবে নানা কায়দায় নানা ফন্দিতে বিশ্ব থেকে যত টাকা সংগ্রহ করে সেটা সন্ত্রাসবাদে 25% খরচ করে, আর বাকি 75% এই সেনাবাহিনীর অফিসাররা, পাকিস্তানের সেনাবাহিনীর অফিসাররা, আইএসআই অফিসাররা, তারা লুটপাট করে। একটা খবর ঘোরাফেরা করছে, আপনি কি জানেন পাকিস্তানের জেলে ইমরান খানকে নাকি ধর্ষণ করা হয়েছে? এই খবরটা ঘোরাফেরা করছে, পাকিস্তানেই ঘোরাফেরা করছে। পাকিস্তানে চলে যান, পাকিস্তানের পোর্টালগুলোতে একটা মেডিকেল রিপোর্ট বেরিয়েছে, ইমরান খানকে ধর্ষণ করা হয়েছে পাকিস্তানে। এক মিনিট, একটা ছবি দেখাবো, অডিও ডাউন, একটা ছবি। সালাউদ্দিন সাহেব আসি। অরিত্র একটি পাকিস্তানের মহড়ার কথা বলছিল। পাকিস্তানে মহড়া করতে গিয়ে সেনাবাহিনীর গাড়ি উল্টে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে, সবুজ ধোঁয়া। পাকিস্তানে গ্রিন গবলিন থাকে গাড়ির ভেতর, সেনার গাড়ির ভেতর গ্রিন গবলিনের মতো ধোঁয়া বেরোচ্ছে এবং সব সেনাবাহিনী ছুটে আসছে, গাড়ি উল্টে পড়ে গিয়েছে। এই দেখুন, এই হচ্ছে পাকিস্তানের মক ড্রিল। আর এই হচ্ছে এই বাসগুলো, যে বাসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস ইউজ করে পাকিস্তানের সেনাবাহিনীতে সেই বাস ইউজ করা হয়। এই বাস, এই দেখো একটা গাড়ি উল্টে গেছে ওইদিকে, অরিত্র দেখো দেখো দেখো, ওই দেখো ওই গাড়িটার কথা বলছি, আরেকটা গাড়ি উল্টে গেছে। আর বাস থেকে সবুজ ধোঁয়া বেরোচ্ছে, সামনে গাড়ি উল্টে গিয়েছে, পাঠানকোট পড়া লোকে দৌড়চ্ছে। এটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর মহড়া চলছে। আমি আসি, অরিত্র তুমি যে ছবির কথা বলছিলে দেখিয়ে দিলাম। দেখুন, প্রথম কথা আমি বারবারই বলার চেষ্টা করছি যে ওই যুদ্ধ করতে হবে, সকালবেলা দাঁত মেজে যুদ্ধে চলে যাওয়া যায় না, তার কিছু স্ট্র্যাটেজি রয়েছে। এবং এই মুহূর্তে গোটা পৃথিবীতে যেহেতু নিউক্লিয়ার ডিপ্লোমেসি এমন একটা জায়গাতেই রয়েছে, পাকিস্তান দেখবেন মাঝে মধ্যেই বলছে যে আমরা মিসাইল টেস্ট করলাম, আমরা একদম তৈরি আছি। ওইভাবে তৈরি হয়ে লাভ নেই। পাকিস্তানের সামরিক বাহিনীকে ওখানকার লোকাল পুলিশই সহ্য করতে পারে না, টোনটিটকারি করছে, হাসাহাসি করছে লোকজন। দ্বিতীয় কথা, পাকিস্তান যদি তাদের নিজেদের নাগরিকদের এত ভালোবাসতো তাহলে বাংলাদেশের বোঝা উচিত যে ভারতবর্ষ থেকে যে চুক্তি হয়েছিল এখানকার লোকেদেরকে ওই দেশে ফিরিয়ে নেওয়া হবে। পাকিস্তান ভিসা অফিস বন্ধ করে চলে যাচ্ছে, এখানকার পাকিস্তানি নাগরিকদেরকে তারা নিজেদের দেশে ফিরিয়ে নিতেই চাইছে না। তাহলে যে রাষ্ট্র নিজের নাগরিকদেরকেই সম্মান করে না, নিজের নাগরিকদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য সামান্যতম উদ্যোগ নিচ্ছে না, যে যায় ভারতের ডিটেনশন ক্যাম্পে থাকলে থাকুক, তাহলে সেই রাষ্ট্রের জাতীয়তাবাদ নিয়ে জ্ঞান শোনা যায় না। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি আবার আমার কনক্লুডিং পয়েন্টে এটাই বলবো যে পাকিস্তানের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আগে ভালো করে নতুন যন্ত্রপাতি কিনুন। এই জং ধরা জিনিসপত্র নিয়ে এদিক ওদিক ঝরঝরে গাড়ি টাড়ি উল্টে পড়ে যাচ্ছে, এতে আমাদের খারাপ লাগছে, কারণ আপনাদের পাক সেনা জওয়ানরা আহত হচ্ছেন, আননেসেসারি আপনাদের এই কায়দাবাজি করতে গিয়ে আহত হচ্ছেন। আপনারা শান্তিতে থাকুন, সাবধানে থাকুন, ভারতের সাথে কোঅপারেট করুন। আরিফ বিল্লাহ, একদম লাস্ট স্টেটমেন্ট আপনাকে দিচ্ছি আমি, একটু মানে গুড সেন্স প্রিভেল করা বলে, গুড সেন্স প্রিভেল, ইংরেজিতে বললাম, গুড সেন্স প্রিভেল মানে ভালো বুদ্ধিটা যদি আসে আপনার মাথায়। ভারত বাংলাদেশের বন্ধুত্ব একটা ইতিহাস রয়েছে, আসুন বন্ধুত্ব করি এবং যারা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানের মতো তাদেরকে সবক শেখাই একসাথে। চলুন, বলুন। দাদা অনেক কষ্ট লাগে বুঝছেন আপনাদের দিকে তাকালে, কষ্ট তো বিশেষ লাগবেই, করে এই যে পেটে খিদে থাকলে তো অনিচ্ছ কষ্ট দাদা, লাগবেই। তার দিকে তাকালে অনেক কষ্ট লাগে জানেন। আর এখানে সালাউদ্দিন শোয়েব সাহেব আছেন, অনিত্র দাদা অভিনয় করে অনেক সুন্দর কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারেন। আমি একটু বলবো অনিত্র দাদাকে, সালাউদ্দিন সাহেবকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর জন্য। হ্যাঁ, আমি যেটা বললাম সেটার উত্তর দিতে পারবেন? ভারত আর বাংলাদেশের বন্ধুত্ব প্রয়োজন, হ্যাঁ কি না? আপনাকে একটু অপেক্ষা করতে হবে দাদা, সময় নেই বেশি স্যার, 15 সেকেন্ড আছে, বলুন না তো। বলুন। হ্যাঁ জি জি, আমি আপনাকে বলছি, আপনাকে বুঝতে হবে বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করেছে ঠিক পাল্টা আচরণ ভারত পাবে। যদি ভালো আচরণ করে থাকে ভালো আচরণ পাবে, আর যদি বাংলাদেশকে শোষণ করার চেষ্টা করে থাকে 52 বছরে, সেটার পাল্টা জবাব ভারত পাবে। সেটার জন্য দুঃখ করে লাভ নেই। কিন্তু আপনাদের অপকর্মের দায় আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশকে শোষণ করব বলো তো অরিত্র? বাংলাদেশের কি আছে যে শোষণ করব? কি বাংলাদেশকে আমরা টাকা দিয়েছি? আচ্ছা, জুট ইন্ডাস্ট্রিটার এই অবস্থা কেন? জুট ইন্ডাস্ট্রি বাংলাদেশে শোষণ করব? শোষণের কিছু নেই। বাংলাদেশের থেকে আমাদের পড়াশোনা করার জন্য বাংলাদেশে আসতে হবে। এই জীবনে প্রথম শুনলাম যে বাংলাদেশ থেকে ভারতবর্ষ উৎপত্তি হয়েছে। আমি জীবনে কোথাও শুনিনি। কোথাও পড়াশোনা করে ক্লাস 2 এর ছাত্রকে জিজ্ঞাসা করা যায় বিল্লাহ ভাই, এটা বলবে, এটা শুনলে হাসবে। তবে একটা কথা বলার দরকার আছে, এই আমাদের এই আর বাংলা চ্যানেলে বলার দরকার আছে যে দেখুন, পাকিস্তানের এখন যে সার্বিক অবস্থা দেখা দিয়েছে, যেখানে সৈন্যবাহিনীর মধ্যে একটা বিদ্রোহের মনোভাব দেখা দিয়েছে,
তারা দিকে দিকে প্রত্যেকে তারা পদত্যাগ করতে চাইছে, চাকরি ছেড়ে দিতে চাইছে। তারা জানে যে ভারতবর্ষ একবার যদি অ্যাটাকের মধ্যে চলে আসে সামরিকভাবে, তাহলে আর রক্ষা কিছু নেই। তার মধ্যে ইমরান খানের যে ঘটনাটা শুনলেন, এটা কিন্তু খুব সাংঘাতিক ঘটনা এবং গোটা বিশ্বের মধ্যে, কারণ উনি কিন্তু একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। বেশ, আমি এখানেই শেষ করতে হচ্ছে স্যার, সময় একদম কম। যে দুটো ছবি দেখালাম, পাকিস্তানের সেনাবাহিনী পা তুলতে গিয়ে উল্টে মাটিতে পড়ে যাচ্ছে, আর পাকিস্তানের গোটা গাড়ি উল্টে পড়ে যাচ্ছে। এরা যুদ্ধ কি করবে, এদের যুদ্ধ কি বলবো। যদিও পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে। অনেক ধন্যবাদ অরিত্রকে, সত্যজিৎ স্যারকে, সালাউদ্দিন সাহেবকে, আরিফ বিল্লাহ বেবিকে, সবাইকে ধন্যবাদ। সবাই আলোচনায় অংশগ্রহণ করলেন। পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, পাকিস্তানের কোমর ভেঙে যাচ্ছে অর্থনৈতিকভাবে। আর সামরিক ব্যবস্থা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন খুব শীঘ্রই, একটু সময় লাগে, অর্থাৎ সামরিক ব্যবস্থা নিতে স্ট্র্যাটেজি লাগে। সেই স্ট্র্যাটেজি নিয়ে ভারত দাঁতও ভেঙে দেবে, কোমরও ভেঙে দিয়েছে। পাকিস্তানের অবস্থা যা হবে, আর বাংলাদেশ যদি সমর্থন করে, তাহলে বাংলাদেশ বুঝবে কি হতে চলেছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।